তোমরা দেখছো বিএস প্র্যাকটিসেট ইউটিউব চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে 20-22 ডিএলএড কেস সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরার চেষ্টা করা হবে। অবশ্যই এটাও তুলে ধরার চেষ্টা করা হবে 20-22 ডিএলএড ব্যাচ যদি জিতে যায় সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে। তো প্রথমেই যেটা বলতে হয়, 20-22 ডিএলএড ব্যাচের জেতার সম্ভাবনা কতটা? এর সোজাসাপটা উত্তর একটাই, তাদের জেতার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় প্রশ্ন, পর্ষদ কেন চাইছে না 20-22 ডিএলএড ব্যাচ জিতুক? এর সোজা উত্তর এটাই, পর্ষদ 11,765 নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান দিয়েছে, অ্যাপ্লিকেশান নিয়েছে, ইন্টারভিউ নিয়েছে, প্যানেল প্রকাশ করেছে, কাউন্সিলিং করিয়ে নিয়োগ দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম জনের, সামান্য কিছু জনের কাউন্সিলিং বাকি আছে। এই জায়গা থেকে পর্ষদ যদি 2000+ ভ্যাকেন্সি বাঁচিয়ে নিতে পারে এবং সেটা কিন্তু পর্ষদ তাহলে পারবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অ্যাড করতে। একদিকে পর্ষদ এটা প্রচার করতে পারবে, আমরা কিছুদিন আগেই 11,765 ভ্যাকেন্সিতে নিয়োগ দিলাম, আবারও এত ভ্যাকেন্সিতে নিয়োগ দিচ্ছি, এবং সেখানে অবশ্যই 2000 ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে, অর্থাৎ পর্ষদের একটা বাড়তি অ্যাডভান্টেজ, একটু বেশি প্রচার হচ্ছে যে বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ দিচ্ছি। তো পর্ষদ কিছুতেই চাইবে না নতুন করে আর কেউ নিয়োগ পাক, এটাই হলো সোজাসাপটা কথা। এবার কথা হলো এটাই, এনসিটির রুলস কি বলছে, 20-22দের পক্ষে না বিপক্ষে? এর সোজাসাপটা উত্তর এটাই, এনসিটি রুলস বলছে কোনো একজন ক্যান্ডিডেটকে নিয়োগ পেতে গেলে তার ট্রেনিং কমপ্লিট থাকতে হবে। 20-22দের কি ট্রেনিং কমপ্লিট ছিল নাকি ছিল না? এর সোজাসাপটা উত্তর এটাই, যদিও বা ডিএলএড কোর্সের সময়সীমা হিসাবে দেখতে গেলে তাদের 2 বছর কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তবুও তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষাটা সেই মুহূর্তে হয়নি। আর যতদিন পরীক্ষা না হয়, রেজাল্ট আউট না হয়, আমরা এটাই জানি ততদিন একটা কোর্সকে কিছুতেই কিন্তু সম্পূর্ণ বলা চলে না। তো পরিষ্কার বিষয় এটাই, এনসিটির রুলস মতে কিন্তু 20-22দের জেতার সম্ভাবনা খুবই কম। এবার আসি, কোনো কারণে যদি তারা জিতে যায় তাহলে কি কি সমস্যা আসতে পারে। প্রথম সমস্যা এটাই আসতে পারে, সেটা হলো 20-22 ডিএলএড ব্যাচের যে সমস্ত ক্যান্ডিডেট আছে 2513 জন, তাদের নিজেদের মধ্যেই আবারও একটা ঝামেলা বাঁধবে এবং কিছুজন ক্যান্ডিডেট আবারও আদালতের দ্বারস্থ হবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটা আবারও বাধাপ্রাপ্ত হবে। কেন হবে এটা? চলো সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। পর্ষদ যে বলছে 2100+ মতো ভ্যাকেন্সি তাদের কাছে পড়ে আছে, কেন? এসসি, এসটি এবং অন্যান্য কিছু মিডিয়ামের পর্যাপ্ত ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই এই ভ্যাকেন্সিটা পড়ে আছে। তাহলে পর্ষদ কি বাস্তবেই পারবে এই 2100+ ভ্যাকেন্সিটা সকলকে দিতে? মানে এই যে 2513 জন মতো ক্যান্ডিডেট 20-22 ডিএলএড ব্যাচের, এখানে তো এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল সবাই রয়েছে, এবং সবার নিয়োগ পেতে গেলে তো এই 2100+ ভ্যাকেন্সি যেটা পড়ে আছে এটাকে আবারও সকলের মধ্যে নিয়ম অনুসারে ভাগ বাটোয়ারা করে দিতে হবে, তবেই সকলে নিয়োগটা পেতে পারবে। শুধুমাত্র এসসি, এসটি, অন্যান্য মিডিয়ামের ভ্যাকেন্সি পড়ে আছে, সেখানে তো আর অন্য কাউকে নিয়োগ দেওয়া যায় না, তাই না? তাহলে পরে কি করতে হবে, এই ভ্যাকেন্সিটাকে আবারও যে নিয়ম আছে ভাগ বাটোয়ারার, সেভাবে ভাগ বাটোয়ারা করে দিতে হবে, করে নিয়োগ দিতে হবে। এবং যেহেতু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পর্ষদ এই কথাই দিয়ে এসেছে, সেহেতু সুপ্রিম কোর্ট অবশ্যই সেক্ষেত্রে সম্মতি দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সমস্যা এখানে যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হলো কি, এই যে 2513 জন মতো 20-22 ডিএলএড ব্যাচের ক্যান্ডিডেট আছে, তাদেরকে না হয় 2100+ ভ্যাকেন্সি দিয়ে দেয়া হলো। 2100+ ভ্যাকেন্সির মধ্যে
আমি উদাহরণ হিসাবে এসসিদের কথাই তুলে ধরছি। এসসিরা কত ভ্যাকেন্সি পাবে? সর্বাধিক এই 450 মতো ভ্যাকেন্সি পাবে। 2100+ ভ্যাকেন্সির মধ্যে সংরক্ষণ নিয়ম অনুসারে এসসিরা পাবে 450 মতো ভ্যাকেন্সি। কিন্তু তোমাদের কি এটা জানা আছে 20-22 ডিএলএড ব্যাচের এই 2513 জন ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 700+ এসসি ক্যান্ডিডেট আছে? যাদের জানা নেই তারা জেনে রাখো, 700+ এসসি ক্যান্ডিডেট আছে এই 20-22 ডিএলএড ব্যাচের মধ্যে। সংরক্ষণের নিয়ম অনুসারে তাদের জন্য 450 রাখা হলো, তাহলেও তো পড়ে থাকছে 250+ এসসি ক্যান্ডিডেট, যেখানে আনরিজার্ভ ভ্যাকেন্সি থাকতে পারে এই 2100+ মধ্যে 1050 মতো ভ্যাকেন্সি। সেই 1050 ভ্যাকেন্সির মধ্যে এসসি ক্যান্ডিডেট 250 জন কি জায়গা করে নিতে পারবে? আমার তো মনে হয় না। আমার এটাই মনে হয় খুব বেশি হলেও এই 150 থেকে 250 বা মেরে কেটে 200 জন মতো জায়গা করে নিতে পারে, তার বেশি কোনো মতেই সম্ভব নয়। এবার 200 জনও যদি জায়গা করে নেয় তাহলেও তো পড়ে থাকছে 50 জন মতো এসসি ক্যান্ডিডেট। আর এখানেই কিন্তু ভাই যত সমস্যা, এই 50 জন ক্যান্ডিডেট তখন কি বলবে? তখন তারা তো এটাই দাবি করবে, এই যে 2100+ ভ্যাকেন্সি পড়েছিল, এখানে তো শুধুমাত্র এসসিদের ভ্যাকেন্সি পড়েছিল 700 মতো, 690 যদিও বা ভ্যাকেন্সি পড়ে রয়েছে এসসিদের। তাদের এটাই দাবি হবে তখন যে 690খানা এসসি ভ্যাকেন্সি পড়েছিল, আমাদেরকে কেন 450 ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে? 690 ভ্যাকেন্সি আমাদের ছিল, অতএব 690খানা ভ্যাকেন্সি এসসিদেরকে দিতেই হবে। এসসিদের ভ্যাকেন্সি যাকে তাকে দিয়ে দেবে, সেটা তো আমরা মানব না। তাদের তখন এটাই কিন্তু দাবি হবে, আমাদের আগে প্রত্যেকের নিয়োগ দেওয়া হোক, প্রত্যেকের নিয়োগ দেওয়া হোক না হোক 690খানা এসসি ভ্যাকেন্সি আগে দিয়ে দেওয়া হোক, সেখানে এসসিদের নিয়োগ দিয়ে যদি ভ্যাকেন্সি পড়ে থাকে তাহলে সেটা অন্যদেরকে দেওয়া হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি পড়ে আছে সেটা সকলকে দিয়ে দেওয়া হবে আর আমাদেরকে বাদ দেওয়া হবে, এটা তো আমরা মানব না। তখনই কিন্তু আবারও তারা আদালতের দ্বারস্থ হবে, আর সেই নিয়োগ প্রক্রিয়াটা কি হবে? আবারও ঝুলে যাবে। সেই নিয়োগ প্রক্রিয়াটা ঝুলে যাওয়া মানেই কিন্তু পর্ষদ আবার কি করবে, পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 22 স্টেট পাস 23 স্টেট পাসদেরকে নিয়ে নোটিশ ইন্টারভিউর জন্য, সেটা কিন্তু আবারও দিতে চাইবে না, সেটাকে হাতিয়ার করবে। অর্থাৎ এই যে কেসটা হবে সেই কেসটাকে হাতিয়ার করে বলবে যে এখন কেস চলছে, আইনগত সমস্যা আছে, হ্যানা ত্যানা বলে ঝুলিয়ে রাখবে। শুধু এটুকুই নয়, ভবিষ্যতে কখনো যদি কোনো নিয়োগ প্রক্রিয়ার জন্য আবারও নোটিফিকেশান দেয়, সেক্ষেত্রেও কিন্তু এমন কিছু ক্যান্ডিডেট সেই সময়ও দেখা যাবে যারা কিন্তু সেকেন্ড ইয়ারে সেই সময় পড়বে, কারো 6 মাস হতে পারে বা 8 মাস হতে পারে বা 10 মাস হতে পারে, তখন তারাও কিন্তু আবারও আদালতের দ্বারস্থ হবে। তারাও তখন দাবি করবে আমাদেরকেও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। 20-22 ডিএলএড ব্যাচের বেলায় হয়েছে, আমাদের বেলায় হবে না, এটা তো আমরা মানব না, আমাদেরকেও সুযোগ দিতে হবে। সেখানেও বাঁধবে ক্যাচাল। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যত নিয়োগ প্রক্রিয়া হবে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধুমাত্র টিচার লাইন নয়, সমস্ত ক্ষেত্রে ফাইনাল ইয়ারের যত ক্যান্ডিডেট থাকবে যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকেই তখন আদালতে ছুটতে থাকবে এই কেসটাকে হাতিয়ার করে, যে ওদের বেলায় এটা হয়েছে এবং সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে তার মানে এটাই ঠিক, তাহলে আমাদেরকেও, যেহেতু তাদেরকে সেই সময় ফাইনাল ইয়ারে ছিল, সুযোগ দেওয়া হয়েছিল, আমরাও এখন ফাইনাল ইয়ারে রয়েছি, আমাদেরকেও সুযোগ দিতে হবে। আর এই করে ভাই প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু জটিলতা আসতেই থাকবে। আর এটাই হলো বাস্তবতা। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা তত সময় সকলে ভালো থেকো, বাই।